শিমুলতলে জঙ্গলে অনেক সুন্দর একটি পুকুর ছিল। সেই পুকুরে অনেকগুলো হাঁস একসাথে সাঁতার কাটছিল। সেই হাঁসগুলোর মধ্যে একটি হাঁসের হঠাৎ করে ডিম দেওয়ার সময় হয়ে গেল। এজন্য হাসি তাড়াহুড়া করে ডাঙায় এসে ডিম দিয়ে আবার নদীতে নেমে গেল। এভাবে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। হাসা ও হাসিরা যে যার মতো বাড়ি ফিরে গেল। বাসায় ফিরে এসে হাসি বলল, আরে আরে, এটা কি হলো? আমি তো নদীর পাড়ে একটা ডিম দিয়েছিলাম। ডিমটা আনতে তো ভুলেই গিয়েছি। এখন তো রাত হয়ে গেছে। কি করে এখন আমি আবার ওই নদীর কিনারায় যাই? যদি কোনো শিয়াল আমায় দেখে আবার খেয়ে ফেলে? ডিমের চিন্তায় চিন্তায় হাসির সারা রাত ঘুম হতে পারল না। পরের দিন সকাল হতে না হতেই তাড়াহুড়ো করে হাসি রওনা দিল সেই পুকুর পাড়ের উদ্দেশ্যে। পুকুর পাড়ে গিয়ে হাসি তার ডিমটি অনেক খুঁজলো, কিন্তু কোথায় সে ডিম দিয়েছে সেটা আর মনে করতে পারল না। তাই সে খুঁজে খুঁজে হয়রান হয়ে অবশেষে সে তার বাসায় ফিরে আসলো। হে আল্লাহ, এ আমার কি হয়ে গেল? আমি তো আমার ডিমটা খুঁজেই পেলাম না। আমার ডিমের ভেতর যে ছানাটা হবে, তুমি আমার সেই ছানাটিকে রক্ষা করো। এই বলে হাসি কান্না করতে থাকে। এইভাবেই অনেক দিন কেটে গেল। সূর্যের প্রখর তাপে ডিমটি ফেটে হাঁসের ফুটফুটে একটি ছানা হলো। উফ বাবা, ডিমটির ভিতর কি যে গরম ছিল! বাইরে কি সুন্দর ঠান্ডা হাওয়া, কত গাছপালা আর ফলমূল, সবকিছু তো ঠিক আছে, কিন্তু আমার মা কোথায়? আমি তো আমার মাকে কোথাও দেখতে পাচ্ছি না। যাই তো সামনে এগিয়ে এগিয়ে আমার মাকে কোথাও খুঁজে পাই কিনা। এই বলে ছানা তার মাকে খোঁজার জন্য সামনের দিকে এগোতে লাগলো। হঠাৎ পথে হাসির ছানার সাথে একটি হাতির দেখা হয়ে গেল। আর এই হাতিকে দেখে হাসির ছানা বলতে লাগলো, এই যে, শোনো না, তুমি কি আমার মা? না সানা, আমি তোমার মা না। ভালো করে আশেপাশে খুঁজে দেখো, তোমার মা হয়তো আশেপাশে কোথাও আছে। ও, আমি ভেবেছিলাম তুমি আমার মা। আচ্ছা ঠিক আছে। এই বলে ছোট্ট হাসির ছানাটি আবারও তার মায়ের খোঁজে রওনা দিল। যেতে যেতে পথে হঠাৎ হাসির ছানার সাথে একটি ডাইনোসরের দেখা হলো। ডাইনোসরকে দেখে হাসির ছানাটি বলল, তুমি কি আমার মা হও? না ছোট্ট ছানা, আমি তোমার মা নই। তাহলে কোথায় আমার মা? তুমি কি আমার মায়ের খোঁজ জানো? না ছানা, আমি তোমার মায়ের খোঁজ জানি না। তবে তুমি খুঁজতে থাকো, নিশ্চয়ই তুমি তোমার মায়ের খোঁজ পেয়ে যাবে। এরপর হাঁসের ছানা আবারও সামনে এগোতে লাগলো। কিছুদূর যেতে না যেতেই হাঁসের ছানাটির সাথে দেখা হয়ে গেল এক কবুতরের সাথে। আর সে কবুতরকে বলতে লাগলো, তুমি কি আমার মা? না ছোট্ট ছানা, আমি তোমার মা নই। তাহলে কোথায় আমার মা? আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না কেন? ছোট্ট ছানা, তুমি সামনে গিয়ে খুঁজতে থাকো, নিশ্চয়ই তুমি তোমার মাকে পেয়ে যাবে। এরপর হাঁসের ছানা আবারও সামনে এগিয়ে গেল। যেতে যেতে হঠাৎ হাঁসের ছানার সাথে এক টুনি পাখির দেখা হয়ে গেল। সে অন্যদের মতো টুনিকে বলতে লাগলো, তুমি কি আমার মা? না ছানা, আমি তোমার মা নই। কিন্তু তোমার মা কোথায়? আর তুমি এভাবে রাস্তা রাস্তায় ঘুরছো কেন? তখন ছোট্ট হাঁসের ছানাটি টুনি পাখিকে সমস্ত কথা খুলে বলল। টুনি আর হাঁসের ছানা যখন কথা বলছিল তখন এক দুষ্টু পাজি শিয়াল সেখানে চলে আসে আর বলতে লাগে, কিরে টুনি, তুই এই হাঁসের ছানাটি কোথায় পেয়েছিস? ওই হাঁসের ছানাটিকে আমায় দিয়ে দে, আমি ওই ছানাটিকে মজা করে খাবো। দুষ্টু পাজি শিয়াল, তুই এই মাসুম বাচ্চাকে খেতে এসেছিস? তোর লজ্জা করে না? এতটুকু বাচ্চাকে খেয়ে তোর কি হবে? এই টুনি, সাবধানে কথা বল। এটা হাঁসের ছানা, তোর ছানা না। তোকে ভালোই ভালোই বলছি, ছানাটিকে আমায় দিয়ে দে, নইলে ছানাটি তো খাবোই খাবো, সাথে তোকেও খেয়ে ফেলবো, বুঝলি? দুষ্টু পাজি শিয়াল, তুই আমাকে যতই ভয় দেখাস না কেন,
আমি তোকে এই হাঁসের ছানাটিকে কিছুতেই খেতে দিব না। টুনি, আবারও তোকে শেষবারের মতো বলছি, ছানাটিকে আমায় দিয়ে দে। এটা কিন্তু তোর ছানা না যে তুই বাঁচিয়ে দিবি। ছানাটিকে আমায় দিয়ে দে, এতেই তোর মঙ্গল হবে, বুঝেছি? তুই তাহলে এই হাঁসের ছানাটিকে দিবি না, তাই না? আমি এই হাঁসের ছানাটিকে দিব না। দিব না মানে দিবই না। তোর যা ইচ্ছে হয় তুই তাই করে নে, দুষ্ট পাজি শিয়াল। তুই শুধু এখন দেখতে থাক কি করে আমি তোর থেকে এই হাঁসের ছানাটাকে কেড়ে নেই। এই বলে যেই না শিয়াল হাঁসের ছানাটিকে ধরতে যাবে, অমনি টুনি হাঁসের ছানাটিকে পায়ে করে নিয়ে উড়াল দিল। আরে, এটা কি হলো? এই বজ্জাত টুনি পাখি তো দেখছি হাঁসের ছানাটিকে নিয়ে উড়ে চলে গেল। এখন আমি কি করব? টুনি পাখি, তোকে আরেকবার আমি হাতের কাছে পেয়ে নেই, তারপরে তোকে আমি মজা দেখাবো। এই বলে দুষ্টু পাজি শিয়াল সেখান থেকে চলে গেল, আর টুনি হাঁসের ছানাটিকে নিয়ে তার বাসায় চলে গেল। শোনো ছোট্ট হাঁসের ছানা, আমি তোমাকে আমার বাসায় নিয়ে এসেছি। তুমি তোমার মাকে খুঁজে পাওনি, তাই আজ থেকে আমি তোমার মা। আজ থেকে তুমি আর আমি তোমার মাকে খুঁজে বের করব। যদি তোমার মাকে খুঁজে পাই তাহলে আমি তোমাকে তোমার মায়ের হাতে তুলে দেব। ঠিক আছে মা, কিন্তু আমার তো অনেক ক্ষুধা পেয়েছে, আমি কি খাবো? তুমি আমার বাসায় থাকো, আমি তোমার জন্য পুকুর থেকে কিছু মাছ ধরে আনি। এই বলে টুনি পাখি পুকুরে চলে গেল মাছ ধরার জন্য। কিন্তু টুনি পাখি পুকুরে গিয়ে কোনো মাছ ধরতে পারলো না, কারণ সে তো কোনো সাঁতার জানতো না। তাই সে পুকুরের চারপাশে ঘুরতে থাকলো মাছের আশায়। এইদিকে এই দৃশ্য দূর থেকে হাঁসের ছানার মা দেখতে পেল। হাসি তখন টুনি পাখির কাছে এসে বলল, কি ব্যাপার টুনি দিদি, তুমি হঠাৎ পুকুর পানে আর পুকুরের চারপাশে এভাবে ঘুরছো কেন? তোমাকে তো দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। কোনো বিপদ হয়েছে নাকি? কোনো বিপদ হলে তুমি আমাকে বলতে পারো। আসলে হাসি দিদি, একটা ছোট্ট হাঁসের ছানাকে আজ আমি কুড়িয়ে পেয়েছি। একটা দুষ্টু পাজি শিয়াল ওকে খেতে চেয়েছিল। আমি ওই দুষ্টু পাজি শিয়ালের হাত থেকে হাঁসের ছানাকে বাঁচিয়ে আমার বাসায় নিয়ে এসেছি। কিন্তু হাঁসের ছানাটির নাকি অনেক ক্ষুধা পেয়েছে, তাই আমি এসেছি পুকুরে মাছ ধরতে। কিন্তু আমি তো সাঁতারই জানি না, তাই মাছও ধরতে পারছি না। ও, এই ব্যাপার, তুমি চিন্তা করো না, আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি। এই বলে হাসি পানিতে নেমে অনেকগুলো মাছ ধরে আনলো, আর মাছগুলো টুনিকে দিয়ে বলল, নিয়ে যাও, এগুলো তোমার ছানার জন্য। কিন্তু এতগুলো মাছ টুনি পাখি নিতেই পারলো না। তখন হাসি বলল, আচ্ছা ঠিক আছে টুনি দিদি, আমি এই মাছগুলো তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। এরপর টুনি ও হাসি মাছগুলো নিয়ে টুনির বাসায় চলে গেল। সেখানে গিয়ে হাসি তো অবাক হয়ে গেল। হাসির ছানাটা চেহারা হুবহু তার মতো। টুনি দিদি, কিছুদিন আগে পুকুর পাড়ে আমার একটি ডিম হারিয়ে গিয়েছিল। ডিমটিকে আমি অনেকবার খুঁজেছি, কিন্তু কোথাও আমি ডিমটা খুঁজে পাইনি। আমার মনে হচ্ছে এইটাই সেই হারিয়ে যাওয়া ডিমের ছানা। দেখো, ওর চেহারা আর আমার চেহারা একদমই একরকম। হ্যাঁ হাসি দিদি, সেটাই তো দেখতে পাচ্ছি। তাহলে কি তুমি ওর আসল মা? হ্যাঁ মা, আমি জন্মের পরে পুকুর পাড়ে ছিলাম, কিন্তু সেখানে তোমাকে দেখতে না পেয়ে আমি সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি। আমি এখন বুঝেছি তুমি আসল মা। ছানাকে খুঁজে পেয়ে হাসি অনেক খুশি হলো। টুনিকে ধন্যবাদ দিয়ে হাসি তার ছানাকে নিয়ে তার বাসায় ফিরে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন
আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। গভীর জঙ্গলে একটি বাঘ থাকত। বাঘটি বেশ শক্তিশালী ছিল, তাই সে প্রতিদিন বড় বড় হরিণ শিকার করে এনে মজা করে খেত। তখন বাঘ বলতে লাগলো, এই হরিণটা খেতে অনেক মজা পেয়েছি, কিন্তু হরিণের মাংস খেতে খেতে পানি পিপাসা পেয়ে গেছে। ঝট করে নদীতে গিয়ে পানি পান করে আসি, তারপর আবার মজা করে হরিণের মাংস খাবো। তার শিকারকে একাই রেখে বাঘ চলল নদীর পানি পান করতে। বাঘের আস্তানাতে ঝোপের আড়ালে একটি শিয়াল লুকিয়ে থাকত। বাঘের শিকার করা অংশ শিয়াল চুরি করে খেত। হঠাৎ একদিন, আরে বাঘ মামা, দেখছি আজকে শিকারের অংশ অর্ধেকটা খেয়ে চলে গেল। অন্যদিন তো পুরো শিকার খেয়ে হাড়গোড় ফেলে দেয়, তারপর অন্য শিকারে যায়। হাড়গোড় খেয়ে আমি এই ঝোপের আড়ালে লুকিয়ে থাকি, কিন্তু আজকে মনে হয় আগেই সে শিকার করতে চলে গেছে। তাহলে এই সুযোগে গিয়ে হরিণের মাংস খেতে শুরু করি। কতদিন পেট ভরে মাংস খাইনি, আর দেরি করা যাবে না। যখন তখন ওই বেটা বাঘ নতুন একটা শিকার নিয়ে চলে আসবে, তখন আমার এটা খাওয়াও হবে না। তাড়াতাড়ি হরিণের মাংস খেতে শুরু করি। শুনেছি হরিণের মাংস অনেক সুস্বাদু। কোনো দিনও হরিণের মাংস খাইনি, শুধু হাড়ই খেয়েছিলাম। আজকে যখন সুযোগ পেয়েছি তখন মজা করেই খাই। এই বলে শিয়াল মাংস খেতে শুরু করে। কিছুক্ষণ পরে বাঘ তার আস্তানায় ফিরে আসলো আর দেখলো একটি শিয়াল মজা করে তার শিকারের ভাগ বসাচ্ছে। তখন বাঘ বলল, আচ্ছা, আমার শিকারের ভাগ এই বেটা বসায় প্রতিদিন, তাহলে আমার শিকার ধরা মাংস এই বেটাই চুরি করে খায়। এই বেটা শিয়াল, হরিণ খাওয়া বন্ধ কর বলছি। এই দেখ, আমি ফিরে এসেছি, এবার তুই পালাবি কোথায়? শিয়াল বাঘের হাতে ধরা পড়ায় খুব ভয় পেয়ে যায়। আরে বাঘ মামা, তুমি আবার কখন চলে আসলে? বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমার শিকার খেতে চাইনি। অনেক ক্ষুধা লেগেছিল, তাই তোমার শিকার একটু মুখ দিয়েছিলাম। বেশি একটা হরিণের মাংস আমি আবার খেতে পাই না, অল্প একটু খেয়েছি, বিশ্বাস করো। তুই অল্পই খা অথবা বেশি খা, তুই তো আমার শিকার চুরি করে খেয়েছিস। আর তোর এত বড় সাহস, আমি যে খাবার খাই সেই খাবারে মুখ লাগিয়েছিস। এটাই তোর সবচেয়ে বড় অপরাধ। এজন্য আমি তোকে মেরে ফেলবো। আরে না না বাঘ মামা, আমাকে তুমি মেরো না, দোহাই তোমার, আমাকে তুমি ক্ষমা করে দাও। তাহলে ঠিক আছে, তোকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, আর সেটা হচ্ছে এতদিন তুই আমার খাবার চুরি করে খেয়েছিস, তাই শাস্তি হিসেবে এখন থেকে তুই আমার শিকার করে দিবি। তুই যদি আমার শিকার ধরায় ব্যর্থ হোস, তাহলে ওই দিন তোকে শিকার করে ফেলবো। ঠিক আছে মামা, তোমার কথায় আমি রাজি আছি, তবু আমাকে তুমি মেরো না। তাহলে ঠিক আছে, তুই এখন শিকার করতে যা। এই হরিণটি খাওয়া শেষ হতে না হতেই যেন আরেকটি শিকার আমার দ্বারা এসে উপস্থিত হয়। এই কথা বলে বাঘ হরিণ খেতে লাগলো, আর শিয়াল গেল বাঘের জন্য শিকার করতে। শিয়াল জঙ্গলের মাঠে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ল আর নজর রাখতে লাগলো জঙ্গলের মাঠের দিকে। এখনো কোনো প্রাণী মাঠে কোনো ঘাস খেতে আসেনি। তারপর শিয়াল বলতে লাগে,
যাক বাবা, যা বাঁচার বেঁচে গেছি। অন্য কোনো বাঘ হলে এতক্ষণে আমাকে মনে হয় মেরেই ফেলতো। এখন ভালোই ভালোই বাঘের জন্য একটা শিকার করে নিয়ে যাই, কিন্তু এই মাঠে তো এখনো পর্যন্ত কেউ ঘাস খেতে আসেনি। আমাকে এই ঝোপের আড়ালে লুকিয়ে থেকেই অপেক্ষা করতে হবে শিকারের জন্য। শিয়াল শিকারের অপেক্ষা করতে লাগলো ঝোপের আড়াল থেকে। বেশ কিছুক্ষণ পর ওই মাঠে একটি ছাগল ঘাস খেতে আসলো। শিয়াল ঝোপের আড়াল থেকে ছাগলটিকে দেখে ফেললো। এই তো পেয়েছি, একটা ছাগল ঘাস খেতে এসেছে। এখন ওর আসনে গিয়ে ওকে বোকা বানাই, তারপর ছলে বলে কৌশলে ওকে শিকার করতে হবে। তারপর ওকে নিয়ে যাব বাঘের কাছে। তারপর শিয়াল ছাগলের কাছে গেল আর গিয়ে বলল, এই যে ছাগল, শুনছো? অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। অনেক পানি পিপাসা পেয়েছে, কিন্তু আমি জানি না যে নদীর পথটা কোন দিক দিয়ে গেছে। তুমি আমাকে সাহায্য করতে পারবে? বলো কি শিয়াল, তুমি জঙ্গলের নদীর পথ চেনো না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সোজা দক্ষিণ দিকে এগিয়ে যাও। দক্ষিণ দিকে গেলেই তুমি জঙ্গলের নদী পাবে। সেখান থেকে তুমি মন ভরে পানি পান করে নিও। ধন্যবাদ তোমাকে ছাগল। আমার মনে হয় তুমি অনেক তৃষ্ণান্ত। চলো দুজনে একসাথে গিয়ে পানি পান করে আসি। না ভাই শিয়াল, আমি ঘাস খেয়ে কিছুক্ষণ আগে পানি পান করে এসেছি। এখন আমাকে শান্তি মতো ঘাস খেতে দাও। তুমি যাও তোমার কাজে। আচ্ছা ঠিক আছে, আমি একাই যাচ্ছি নদীতে পানি পান করতে। কিন্তু তোমার সাথে ওটা কে তোমার পিছনে দাঁড়িয়ে আছে? শিয়ালের এই কথা শুনে ছাগল সাথে সাথে পেছনের দিকে তাকালো। পেছনে কিছুই ছিল না। শিয়াল সুযোগ পাওয়া মাত্রই ছাগলকে শিকার করে ফেললো। যাক বাবা, অনেক কষ্টে শিকার করতে পেরেছি এই বড় ছাগলটাকে। এখন এটাকে নিয়ে বাঘ মামার কাছে যাই। ওই বেটা তো একা কোনো মতোই খেতে পারবে না এই ছাগলটাকে। ওর খাওয়া শেষ হলে আমাকে নিশ্চয়ই একটু হলেও দেবে, তখন আমি মজা করে খেতে পারবো। এখন এটাকে নিয়ে বাঘের কাছে যাই। শিয়াল ছাগলকে নিয়ে যেতে লাগলো বাঘের কাছে। বাঘ ছাগলটিকে দেখে অনেক খুশি হলো। আর বাঘ বলতে লাগলো, আরে বাহ শিয়াল, তুই তো দেখি ভালোই একটা ছাগল শিকার করে এনেছিস আমার জন্য। তোর প্রাণের মায়া আছে তাহলে। এইভাবেই তুই আমার জন্য শিকার করে নিয়ে আসবি আর প্রতিদিন বাঁচতে পারবি। আর যেদিন তুই আমার জন্য শিকার করতে পারবি না, সেদিন আমি তোকে খেয়ে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না বাঘ মামা, তোমার জন্য আমি প্রতিদিন এইভাবেই শিকার করে নিয়ে আসব। শুধু আমাকে তুমি একটু শিকারের ভাগ দিও, তাহলেই চলবে। আমার শিকারের কোনো ভাগই তুই পাবি না। আর তুই যদি খেতেই চাস, তাহলে এখন মানুষের বাড়ি গিয়ে মুরগি চুরি করে খা, কিন্তু আমার জন্য আনা শিকার আমি কাউকেই দিতে পারবো না। এই বলে বাঘ একাই ছাগলটাকে খেতে শুরু করলো। আর বেচারা শিয়াল পাশ থেকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। এভাবেই চললো বেশ কিছুদিন। শিয়াল বাঘের জন্য প্রতিনিয়ত ছাগল শিকার করে আনতো, আর বাঘ একা একাই সেটা খেত। একদিন শিয়াল একা একা ভাবতে লাগলো কিভাবে বাঘকে শায়েস্তা করা যায়। তখনই শিয়াল দেখতে পেল তার সামনে একটা মরা সিংহ পড়ে আছে। মরা সিংহের দেহটি দেখে শিয়ালের মাথায় একটা বুদ্ধি এসে গেল।
বাঘকে শায়েস্তা করার জন্য। বুদ্ধি পেয়েছি, এই বেটা বাঘকে শায়েস্তা করার। এখন ওই মরা সিংহকে আমি গাছের ডাল দিয়ে টাঙিয়ে দেই, তারপর বাঘকে গিয়ে বলবো এই সিংহকে শিকার করেছি, আর সিংহের মাংস শুকনো খাওয়ার জন্য ওকে আমি রোদে শুকাতে দিয়েছি। তাহলে ওই বেটা বাঘ ভয়ে আমার সব কথা মেনে নেবে, কারণ ওই বাঘের মাথায় কোনো বুদ্ধি নেই, শুধু শরীরটাতেই শক্তি আছে, আর সব কাজ শক্তি দিয়ে হয় না। শিয়াল তাড়াতাড়ি সবকিছু জোগাড় করে ফেলল আর সিংহকে গাছের ডাল দিয়ে টাঙিয়ে দিল। এখন যাই ওই বাঘের কাছে, তারপরে ওকে গিয়ে কথার জালে ফেলে এখানে নিয়ে আসি, তারপর ওকে বোকা বানানো যাবে। তখন শিয়াল গেল বাঘের কাছে। শিয়াল বাঘের কাছে খালি হাতে যাওয়ায় বাঘ রেগেমেগে বলল, কিরে বেটা শিয়াল, আমার শিকার কোথায়? তোর এত বড় সাহস, তুই কিনা খালি হাতে এসেছিস আমার কাছে? তাহলে তুই নিজেই আমার শিকার হওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। আরে বাঘ মামা, তুমি এত অধৈর্য হয়েছ কেন? শিকার আছে, তবে এখানে না, অনেক বড় একটা শিকার করেছি তো, ওটাকে জঙ্গলের ওই পাশে রেখে এসেছি। এখন তুমি আমার সাথে চলো, তারপর গিয়ে দেখবে কি শিকার করেছি। হা 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 হা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চল গিয়ে দেখি তুই কি শিকার করেছিস। এই বলে বাঘ শিয়ালের সাথে যেতে লাগলো। বাঘ দেখলো একটি মৃত সিংহকে গাছের ডাল দিয়ে টাঙ্গিয়ে রোদে শুকাতে দেওয়া হয়েছে। বাঘ মনে করলো এটি শিয়ালের শিকার করেছে। সে অনেক ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, ওরে বাবা রে শিয়াল, তুই এটা কি করেছিস? তুই তো দেখি একটা সিংহকে শিকার করে ফেলেছিস। আমার অনেক দিনের আশা ছিল আমি একটা জঙ্গলের বাঘকে নিজের গোলাম বানাবো, তাই আমি এই সিংহকে মেরে আমার শক্তি প্রমাণ করে দিয়েছি। এখন তুই যদি আমার কথা না শুনিস, তাহলে তোকেও আমি শিকার করে ফেলবো, তারপর বাঘ সিংহ দুজনকেই রোদে শুকোতে দিব। রোদে শুকনো মাংস খেতে আমার খুব ভালো লাগে। আরে না না, শক্তিশালী শিয়াল, আমাকে আপনি মারবেন না। আমি আপনার গোলাম হওয়ার জন্য রাজি আছি, আপনার জন্য সব কিছু করতে পারি আমি, তবুও আমাকে আপনি মারবেন না। তাহলে ঠিক আছে, এখন থেকে আমি তোর রাস্তায় থাকবো, আর তুই আমার জন্য প্রতিদিন বড় বড় হরিণ শিকার করে আনবি। হরিণের মাংস খেতেও আমি প্রচুর ভালোবাসি। এরপর থেকে শিয়াল হয়ে গেল বাঘের আস্তানার মালিক, আর শিয়ালের জন্য প্রতিদিন বড় বড় হরিণ শিকার করে আনতো, আর শিয়াল সেগুলো খুব মজা করে খেত। এভাবেই বুদ্ধিমান শিয়াল বোকা বাঘটিকে বোকা বানিয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক দিন আগের কথা, দূর পাহাড়ের ঘন জঙ্গলে বাস করত বাঘ ও তার বউ। তারা জমিতে ফসল ফলিয়ে তাদের দিন পার করত। বউ, ও বউ, তুমি কোথায় গেলে গো? মাত্র জমিতে চাষের কাজ সেরে ফিরলাম, একটু পানি তো দাও। এসে শুরু করলে তো, যাও গোসল করে এসো। সারা জমির ধুলো তোমার শরীরে, তুমি গোসল করে এসো, আমি তোমার খাবার তৈরি করছি। আমাকে বনের পশুরা দেখে ভয় পায়, আর আমাকে দেখো এই বাঘিনীর ইশারায় নাচতে হয়। যাই গোসল করে আসি, নয়তো দুটো খাবারও জুটবে না, আর না হয় ঘরেও ঢুকতে দিবে না।
যাও তো তাড়াতাড়ি, আপন মনে কি এমন বিড়বিড় করছো? খাবার তো ঠান্ডা হয়ে যাবে। কিছুক্ষণ পর বাঘ যখন গোসল সেরে ফিরে এলো। এবার তো খেতে দাও, খুব খিদে পেয়েছে। তোমার অনেক কষ্ট হয়ে গেছে না গো? এই যে তুমি বনের পশুদের শিকার করে ছেড়ে দিয়ে আমার কথায় চাষ করছো, আমরা এই সাধারণ জীবনযাপনে কি ভালো আছি? কি যে বলো তুমি, ভালো কেন থাকবো না? এই যে আমাদের জন্য বনের পশুরা ভালোভাবে শান্তিতে বসবাস করছে, এটাই বা কম কিসের? আর দেখো না, আমরাও তো ভালো আছি, ছোটাছুটি নেই, কোনো শত্রু নেই। কে ভেবেছিল বলো তো আমার মতো বাঘও কিনা সৎ পথে ফসল ফলিয়ে জীবনযাপন করবে? অনেক হয়েছে, এখন তাড়াতাড়ি খাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। সকালে তো আবার জমিতে বীজ ছড়াতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। আমি তো তোমার সামনে এলেই কথায় কথায় কাজের কথাটাই বলে যাই। বনের যা অবস্থা, তাতে মনে হয় এই বন ছেড়ে আমাকে চলে যেতেই হবে। ইস, আগে কত খাবার ছিল বনে, এখন তো মাংসের স্বাদও ভুলতে বসেছে। না না, এভাবে তো কিছুতেই চলতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা উপায় বের করতেই হবে, যা অল্প খাটুনিতে আমার খাবারের ব্যবস্থা হয়ে যায়। কিন্তু কি যে করি? গরমকাল এসে গেছে, এই গরমে যে কত কষ্ট তা কাকে বলবো। সূর্যের এত তাপ পড়ে যে গাছের পাতাগুলো শুকিয়ে যায়, চারদিক খাবার পানি আর কচি ঘাসগুলো শুকিয়ে যায়। কি করে যে খাবারের সঞ্চয় করব? আর আমার তো এইটুকু ঘর, কতটুকু খাবারই বা জমানো যাবে? একটা বড় ঘরের ব্যবস্থা না করলেই নয়। সূর্যের আলোয় যেসব কিছু চকচক করছে, এই ওঠো না, আজ তো তোমার জমিতে বীজ বপনের কথা। আর একটু ঘুমাতে দাও না, শরীরটা যেন আজ ভীষণ ব্যথা করছে, নড়তেই ইচ্ছে করছে না। ওদিকে তো মেঘেরও তো কোনো দেখা নেই, জমিতে সেচ দিতে হবে, সেই পানি বা পাবো কোথায়? আজ বরং থাক। শোনো, আমি ওসব কথা শুনবো না। বীজ বোনার সময় হয়েছে, আর বীজ বুনে এসো। বৃষ্টি তো প্রকৃতির নিয়মেই হবে। কালই কত বড় বড় কথা বললে, আর আজই কিনা আলসেমি ধরলো। ওঠো বলছি, নইলে এই গরমে তোমার গায়ে আমি গরম পানি ঢেলে দিব, এই বলে দিচ্ছি। ধুর, এই সংসার আমার আর ভালো লাগে না। কে যেন বলেছিল সংসার বিষের কলসি, তখন শুনিনি। সুখে থাকতে ভূতে কিল দিয়েছিল কিনা। বাইরে গেলে হাড় ভাঙ্গা হাঁটুনি, আর ঘরে বইয়ের অত্যাচার। ঘরে বাইরে কোথাও কোনো শান্তি নেই। বসলে বলবে কেন বসে আছো, শুয়ে থাকলে কেন শুয়ে আছো, হাড় মাস চালিয়ে খেলো। কি এত বিড়বিড় করছো শুনি? কখন থেকে খাবার বেড়ে রেখেছি, সব তো ঠান্ডা হয়ে গেল। যাও, চোখে মুখে পানি দিয়ে এসো। সকালে খাবো তো ওই পান্তা ভাত আর লবণ মরিচ, এর আবার গরম আর ঠান্ডা কি? কই এসো, কিছুদিন পর যখন সোনার ফসল মাঠে দোলা দিবে, তখন তোমার কাজে আরো বেশি মন বসবে। এখন এসো, খেয়ে নাও তো। কোনো একটা উপায় বের করতেই হবে, নয়তো আমার দিন কাটবে কেমন করে? চাষের কাজও আমাকে দিয়ে হবে না। লোকে বলে আমার অনেক বুদ্ধি, তাই তো প্রাণীদের মধ্যে আমাকে পণ্ডিত মানা হয়। আর আমার কিনা খাবারের জন্য চিন্তা করতে হবে। ধর, যাই ওদিকে, একটু দেখে আসে। বীজ তো সরানোর কাজ তো শেষ হলো, এখন শুধু অপেক্ষা করতে হবে। তুমি আসলেই একটা বোকা। আরে বাবা, বাঘের বুদ্ধি হবে রাজা মহারাজাদের মতো। শোনো, বীজ বোনার পর চারা গাছ বের হবে। তারপর সে ছোট ছোট চারা গাছগুলো যত পরিচর্যা করবে, তত ভালো ফসল পাবে। কিচ্ছু জানো না দেখছি। এটা আবার কার ক্ষেত? আহা, ফসল দেখে যেন চোখ জুড়িয়ে যায়। এখান থেকে কিছু শস্য নিয়ে গেলে আমার আর খাবারের চিন্তা করতে হবে না। দিন দিন বনের খাবার শেষ হয়ে যাচ্ছে, হবেই না বা কেন? সামনেই বর্ষা আসবে, এখন সবাই খাবার সংগ্রহ করে রাখছে। আমাকে হয়তো এবার বনের ধারে ওই গ্রামগুলোতে যেতে হবে খাবারের সন্ধানে, নয়তো আমাকে তো বর্ষাকালে খাবারের অভাবে না খেয়ে থাকতে হবে। ফসল তো বেশ বড় হয়ে গেছে।
একে তো নিয়ে আর পারি না। এখনো তো ফসল পাকেনি, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ। ওঠো বলছি। কি হয়েছে? ফসল পেকে গেছে যে, ওগুলো কেটে গোড়ায় রাখতে হবে না? কয়দিন পরেই তো বর্ষা এসে পড়বে, তখন তো ফসল নষ্ট হয়ে যাবে। আচ্ছা চলো দুজনে মিলে হাতে হাত রেখে সব ফসল কেটে বাড়ি নিয়ে আসি। চললে কোথায়? তুমি তো ফসল কাটতে যেতে বললে। আগে তো দুটো খেয়ে নাও, তারপর যাবে। এসো। কাজের কথা বললে আমার মাথায় আর কিচ্ছু থাকে না। দাও তবে দুটো খেয়েই বেরিয়ে পড়ি, কি বলো? হ্যাঁ, সেই ভালো। তারপর বাঘ গিয়ে ফসল কাটতে শুরু করলো। রোদে তার শরীর জ্বলে গেল, হাতে ফোস্কা পড়ে গেল, অনেক ঘাম ঝরলো, তবুও সে তার কাজ থামালো না। থামলে চলবে না, আমাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রমে ভাগ্যকে বদলাতে পারে। কিন্তু দিনটা কেমন করে যেন পার হয়ে গেল। ওদিকে সূর্য ডুবতে চললো। বউ তো খাবার নিয়ে এলো না। আজ এটুকু কাজ না হয় থাক, কাল বরং বাকিটুকু কাজ সেরে ফেলবো। কই গো, সন্ধ্যা তো নেমে গেল, তুমি এখন এখানে? ঘরে চলো। বাঘ চলে যেতে সেখানে হাজির হলো সেই চালাক শিয়াল। আরে এই তো দেখি কত ফসল, আমি বরং কিছু নিয়ে যাই। কেটে রাখা আছে যত্ন করে, আমার আর ভাবনা রইলো না দেখছি। পরদিন বাঘ মাঠে এসে চমকে গেল। কি হয়েছে, এখানে এভাবে দাঁড়িয়ে রইলে যে? হায় হায়, কেউ আমার কষ্টের ফসল চুরি করে নিয়ে গেছে বউ। আমার ওদিকে আরো ফসল ছিল। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমাদের হয়তো এগুলো ফসল। না না, আমার স্পষ্ট মনে আছে কেউ নিশ্চয়ই এখানে এসেছিল আর আমার কষ্টের ফল নিয়ে পালিয়ে গেছে। বেশ, তাহলে এক কাজ করো, ওই যে ওদিকে বাঁশ পড়ে আছে, তুমি বরং বাঁশ দিয়ে একটা ফাঁদ তৈরি করো। যদি কেউ এখানে আসেও তবে ঠিক ফাঁদে আটকা পড়বে। বউয়ের কথা মতো বাঘ তখন একটা ফাঁদ তৈরি করলো, আর তারপর পুরো ফসল কেটে ঘরে ফিরে গেল। ফসলের লোভে আবার শিয়াল এলো বাঘের জমিতে। আজ আবার কিছু ফসল নিয়ে যাব। আজ দেখছি আবারও ফসল রেখে গেছে বোকা চাষি। বুঝতেও পারেনি তার ফসল চুরি হয়েছে। যাই হোক, কথা বাড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। ফসল নিয়ে দ্রুত কেটে পড়ি। ওদিকে বাঘের চোখে ঘুম নেই। এত ভেবো না তো, ঘুমিয়ে পড়ো। কেউ আসলেও ফাঁদ কেটে পালাতে পারবে না, ঘুমিয়ে পড়ো বলছি। ওদিকে আবার শিয়াল পড়লো ফাঁদে। রে বাবা রে, মরে গেলাম রে। এখানে এই ফাঁদ এলো কোথা থেকে? হায় হায়, ধরা পড়লে তো আর রক্ষে নেই। কি হবে এবার? আবার কে বাঁচাবে আমায়? রাতে ভুরি ভোজের পর আমার আবার একটু না হাঁটলে বের না হলে চলে না। আরে এ কি, কেউ ওখানে? আমি গো, আমি ছাগল ভাইয়া, আমাকে একটু সাহায্য করো দয়া করে। আমি এখানে ফাঁদে আটকা পড়েছে। তুমি এখানে আটকে গেলে কেমন করে? সত্যা সত্যা এদিকে এসেছিলাম, জানি না কি করে এই ফাঁদে আটকে গেলাম। ঠিক আছে, আমি তোমাকে বের করছি, কিন্তু তুমি হয়তো অন্ধকারে ভালো দেখতে পাও না, তাই এমন হয়েছে। আর যেন এদিকে এসো না। যাক বাবা, বোকা ছাগল কিছুই বুঝতে পারেনি। বুঝতে পারলে আর রক্ষে নেই। বোকাটা ভয়ে সবাইকে বলে দিত। কি এত বিড়বিড় করছো শিয়াল পণ্ডিত? কত নড়াচড়া করো না। তোমাকে আমি মুক্ত করে তোমাকে সাথে নিয়েই আমি বনে চলে যাব। তোমার মনে অনেক মায়া ছাগল ভাইয়া। সবাই অহংকারেরই তোমাকে বোকা বলে। তুমি কত ভালো, তোমার কত দয়া। তোমার উপকার আমি জীবনেও ভুলবো না। কি যে বলো শিয়াল পণ্ডিত, আমরা বনের সবাই সবার আপন। একজনের বিপদে আরেকজন পাশে থাকবো না, তা তো হয় না। তুমি এবার জোরে বের হও দেখি। তখন শিয়াল ফাঁদ থেকে বেরিয়ে ছাগলের সাথে বনে ফিরে যায়, আর অন্যদিকে বাঘের ফসলও রক্ষা পায়।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।